মার্কিন শুল্ক স্থগিতে আশা দেখছেন ব্যবসায়ীরা। দুপক্ষ ছাড় দিলে জটিলতা কমবে বলছেন অর্থনীতিবিদরা। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজও রাজু ভাস্কর্যে বিক্ষোভ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের ঘটনায় বিভিন্ন জেলায় ৪৯ জন আটক। প্রবাসীদের ভোট দান নিশ্চিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, বললেন সিএসি। পর্যালোচনায় আছে পোস্টাল, অনলাইন ও প্রক্সি ভোটিং। এবং প্রত্যাবাসনের খবরে উচ্ছ্বসিত রোহিঙ্গারা। রাখাইনে সেফ জোন নিশ্চিতের তাগিদ, আলোচনার মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে নিতে চায় কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। সরকারের তৎপরতায় বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপের বিষয়টি মার্কিন সরকার আমলে নেবে বলে আশা জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্য ঘাটতি নিরসনে দুপক্ষই যদি শুল্ক ছাড় দেয় তবেই কেটে যাবে সমস্ত জটিলতা। এই শুল্ক যুদ্ধ নিয়ে মনিরুল ইসলামের ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। বাংলাদেশি পণ্যে ট্রাম্প সরকারের শুল্ক আরোপে নড়ে চড়ে বসেছে সরকার। শনিবার এক জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে নিজেই কাজ করবেন বলে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠকের ৪৮ ঘণ্টা না পেরোতেই ট্রাম্প প্রশাসনকে এ বিষয়ে চিঠি পাঠান প্রধান উপদেষ্টা। এ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। আমরা মনে করি যে এই সরকারের সাথে ইউএস গভর্নমেন্টের একটা ভালো রিলেশনশিপ আছে এবং বর্তমান ইউনুস সরকার অত্যন্ত স্মার্টলি এটা হ্যান্ডেল করতে পারবেন। আলাপ আলোচনা পাশাপাশি আমেরিকা থেকে কিছু ইম্পোর্ট বাড়ানো, অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেডটাকে আমরা যদি একটু গ্যাপটা যদি একটু কাছাকাছি নিয়ে আসতে পারি, গ্যাপটা যত কম হবে তত বেশি আমরা সুবিধা পাবো। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে শুল্ক সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। তার পরিপ্রেক্ষিতে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সামগ্রীর মতো রপ্তানি পণ্যে ৫০% শুল্ক ছাড়ের আশ্বাস দেওয়া হয়। এ নিয়ে অর্থনীতিবিদরাও দ্বিমত পোষণ করছেন না। ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হবে এবং কি কি পণ্যের উপরে আমদানি বাড়ানো যায় সেটা নিয়ে তারা আলোচনা করেছেন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলে যে এটা কিভাবে সুরাহা করা যায় এবং এটা উইন উইন সিচুয়েশন যাতে উপনীত হওয়া যায়, তো সেটার জন্য ওনারা চেষ্টা করবেন। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই যুক্তরাষ্ট্রের পণ্যে সবচেয়ে কম শুল্ক আরোপ করে। এ বিষয়টিও ট্রাম্প প্রশাসনকে মনে করিয়ে দেন ডক্টর ইউনুস। তাগিদ দেন তুলা, গম, ভুট্টা, সয়াবিন সহ যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য আমদানি বৃদ্ধি করার। বাণিজ্য ঘাটতি নিরসনে ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ করে চলেছে ট্রাম্প প্রশাসন। জানিয়ে ইতিমধ্যেই অস্থিরতা শুরু হয়েছে বিশ্ব অর্থনীতিতে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল। দুপুরে ১২টার পর থেকে কর্মসূচি শুরু করে তারা। ফিলিস্তিনের ওপর অমানবিক আচরণ বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে কর্মসূচি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। বিক্ষোভ কর্মসূচির সম্পর্কে আমরা জানবো, তার কাছে যুক্ত হচ্ছি সরাসরি সেখানে। কামনা করি এবং যারা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে নিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কান্ত। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক কর্মী এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি, সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে
আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। আজকে যেখানেই হাসিনা আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় 2টি মামলা দায়ের সহ সারা দেশে 49 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক বিবৃতিতে এই তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। ধ্বংসযজ্ঞে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা জানায় সরকার এবং প্রশাসন। তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার উত্তাল ছিল সারা দেশ। বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখায় জনতা। তবে এরই মধ্যে ঘটে অপ্রীতিকর ঘটনা। ইসরায়েলি পণ্য বয়কটের নামে জেলায় জেলায় বাটা শোরুম এবং কেএফসিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার পরপরই এর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেয় সরকার। সোমবার রাতে সিলেট থেকে 14, খুলনায় 31 ও গাজীপুর থেকে 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়ে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাটা কোনো ইসরায়েলি পণ্য না, বাটা হচ্ছে চেক প্রজাতন্ত্রের একটা কোম্পানি। কিছু দুষ্কৃতিকারীরা হঠাৎ করে ওনারা এসে দোকানে ইট পাটকেল ছুটতে শুরু করে। এরপরে ওনাদের সাথে আরও কিছু লোকজন যোগ হয়ে আমাদের দোকানের যেই মেন গেটের শাটার সেটা ভেঙে ফেলে, প্লাস আশেপাশে যত গ্লাস ছিল সেটা ভেঙে ভিতরে ঢুকে মালামাল লুট করে এবং নিয়ে যায়। স্টাফ যারা বাইরে ছিল তারা সামনাসামনি ছিল না, তারা মোটামুটি সেফ আছে এবং আমি সেফ ছিলাম, কিন্তু আমরা ওখানে তাদেরকে পুট আপ করার জন্য কোনো কিছু করতে পারিনি, কারণ লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল। যাতে করে আমাদের নিজের নিরাপত্তার জন্য হলে আমরা তাদের সামনে দিতে যাইনি। দোকান বন্ধ থাকা অবস্থায় ওনারা হঠাৎ করে আক্রমণটা করছে। আমরা সামনে ছিলাম, আমাদেরকেও মারধর করছে। করার পরে ওনারা শাটার ভাঙছে, ওপরে গ্লাস সব ভাঙছে, লুটপাট করছে। কারণ আমরা তো ভয়েই ছিলাম। এই বিষয়ে গাজীপুরের উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম জানান, ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় যারা শোরুম ভাঙচুর করেছে সেই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। আমাদের সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে এই মামলায় আদালতে সমর্পণ করা হবে। ধ্বংসযজ্ঞে জড়িত সবাইকে গ্রেফতারের অভিযান অব্যাহত রাখার কথা জানান পুলিশ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। প্রতিবাদের আড়ালে লুটপাট এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার সহ সার্বিক পরিস্থিতি জানতে খুলনার শিববাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, এই যে লুটপাটের ঘটনা, এই ধরনের ঘটনার সাধারণ প্রতিক্রিয়া কি, আর পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ সোনিয়া। আপনারা জানেন গতকাল সোমবার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিতে যে নির্বিচারে গণহত্যা চলছে, সেই গণহত্যার প্রতিবাদে খুলনায় ছাত্র জনতা বিকাল 4টা থেকে খুলনা শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকে এবং সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করে। কিন্তু বিক্ষোভ সমাবেশ শেষে সন্ধ্যার দিকে কিছু উচ্ছৃঙ্খল জনতা খুলনা শিববাড়ি মোড়ে সেনা কল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত হোটেল টাইগার গার্ডেন, সেই টাইগার গার্ডেনের নিচে বাটা শোরুমে হামলা চালায়। এর আগে তারা খুলনা ময়লাপোতা মোড়ে যে কেএফসির শোরুম আছে সেখানেও তারা ভাঙচুর করে এবং এই ভাঙচুরে তারা অনেক ক্ষতি সাধন করে এবং নির্বিচারে প্রায় 2 ঘন্টা যাবত এই ভাঙচুর চলে। এবং এই ভাঙচুরের বিষয়ে সাধারণ জনগণ, খুলনা শহরে যারা সাধারণ নাগরিক আছে তারা মানে খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন এই ধরনের ন্যাক্কারজনক হামলা যে কোনো সময়ের জন্য, যে কোনো বিষয়ের জন্য খুবই নিন্দাজনক বিষয় এবং তারা এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সঠিক আইনগত ব্যবস্থা নেয় সেই ধরনের কথা তারা বলেছেন। এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা গতকালকে রাত্রে অভিযান চালিয়ে এর মধ্যে 31 জনকে, ভিডিও ফুটেজ দেখে 31 জনকে গ্রেপ্তার করেছে এবং
এই যে যে হোটেল টাইগার গার্ডেন রয়েছে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং সমস্ত নগরবাসী এই বিষয়টা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে এখন তাদের আরো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, অভিযান পরিচালিত হচ্ছে। এবং সেই সাথে আমরা এখানের যে বাটার যে ম্যানেজার তাহিরুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন তাদের উচ্চ পর্যায়ে তাদের একটা লিগ্যাল সেকশন রয়েছে, সেই সেকশনের যারা রয়েছেন তারা এই আইনগত বিষয়টাতে দেখছেন এবং তারা অতি শীঘ্রই আইনগত বা মামলার প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছেন। সোনিয়া, এই ছিল খুলনা থেকে সর্বশেষ খবর। শহীদুল, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকেও বেশ কয়েকজন আটক করা হয়। জেলার জিন্দাবাজারে রয়েছেন আমাদের সহকর্মী শিপার চৌধুরী, যুক্ত হব তার সাথে। শিপার, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় যে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়েছেন, কি বলছেন তারা? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। দেখা যায়নি। দর্শক দুঃখিত, লাইনটি বিচ্ছিন্ন হয়, চলে যাচ্ছি পরের সংবাদে। ফরিদপুরে মাদারীপুরগামী একটি বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে 4 জন নিহত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সকাল 11টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ঘটনা ঘটে। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক হীরামন বিশ্বাস জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী বাসটি বাখুন্ডা জোবায়দা করিম জুট মিলের পাশে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রবাসীদের ভোটের আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখার কথা জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে কমিশন ভবনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলেও আশা জানান সিএসি। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তারা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়। Within the country itself, we are finding it difficult to attract the voters because we have lost confidence in the voting system. So it will be all the more difficult for us to actually to take on board the expatriate voters. We are also committed to the nation that we will definitely start somewhere in the next upcoming election. We want to finalize a definite option for expatriate voting, and I hope this workshop, this technical workshop, will be able to really find out a appropriate solution for us. মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ঘোষণা আসায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। মাতৃভূমিতে ফেরত যাবার খবরে সবাই আনন্দিত হলেও রাখাইনে সেফ জোন নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ বলছেন এক্ষেত্রে সব রকম প্রস্তুতি রয়েছে। সরকারের সবুজ সংকেত পেলেই শুরু হবে প্রত্যাবাসন প্রক্রিয়া। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞ ও নিপীড়নের শিকার হয়ে 2017 সালে উখিয়া টেকনাফ সীমান্ত পথে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 8 লাখ রোহিঙ্গা। আগে থেকে ছিল অন্তত আরও 4 লাখ। সব মিলিয়ে 12 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী উখিয়া টেকনাফের 34টি ক্যাম্পে অবস্থান করছে। সম্প্রতি থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের কাছে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান শিউ জানান, প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে জান্তা সরকার। এমন খবরে রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়েছে উচ্ছ্বাস। মাতৃভূমিতে যে কোনো সময় ফিরে যেতে প্রস্তুত বলেও জানান তারা। আমি বেশা বিশ্ব করিয়া জানাই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসের 8 বছর পর হলো যে রোহিঙ্গা নিয়ে যাবে একটা কথা আমরা শুনেছি, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। প্রত্যাবাসনের আগে রাখাইনে সেফ জোন ও অধিকার নিশ্চিতের দাবি জানান রোহিঙ্গা নেতা জোবায়ের। আগে জেন্দিল্লা
হাড়ি মারি নিয়ালে বাংলাদেশ ফিরে মফুজা তুলি দিবে যে হ্যান্ডিল্লা আইনটা আনো হরমান যাই বললা বলি রোহিঙ্গা দুনিয়ারে আরজ করছে। তালিকা ও সরকারের নির্দেশ পাওয়া মাত্র প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। যখন থেকে মায়ানমারের লিস্ট প্রণয়ন করা হয়েছে তখন থেকে রিপাট্রিয়েশন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এর অ্যাডভান্স প্রস্তুতি হিসাবে বলতে পারেন যে আমরা রিপাট্রিয়েশন সেন্টারগুলিও তৈরি করে রেখেছি। শুধু অপেক্ষা ছিল যে মায়ানমার থেকে ক্লিয়ারেন্সের বিষয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, আবারও চলে যাচ্ছি সিলেটের সহকর্মী শিপার চৌধুরীর কাছে। সেখানে হচ্ছে বিভিন্ন ধ্বংসযজ্ঞের জায়গাগুলো আমরা তার কাছ থেকে জানবো, যুক্ত হচ্ছি তার সাথে। শিপার, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার যে ঘটনা, আইন শৃঙ্খলা বাহিনী তো পদক্ষেপ নিয়েছেন, কি বলছেন তারা সেখানে জানাবেন। হত্যা এবং গণহত্যা তাণ্ডব লীলার কারণে সারা দেশের মতো সিলেটেও কিন্তু গতকালকে কিন্তু তৌহিদি জনতার ব্যানারে এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, মেডিকেল কলেজ, নার্সিং কলেজের ব্যানারে কিন্তু ছাত্র জনতা সহ জনগণ কিন্তু মাঠে নেমেছিল এরই প্রতিবাদে। তো আসলে কিন্তু প্রতিবাদটি যদিও সুন্দরভাবে হয়েছিল, পরবর্তীতে কিন্তু কিছু উচ্ছৃঙ্খল জনতা এমন কিছু আচরণ করেছে যে কারণে কিন্তু সিলেটের বেশ কয়েকটি বাটার শোরুম এবং কেএফসি সহ বেশ কয়েকটি শোরুম কিন্তু তারা ভাঙচুর এবং লুটপাট করেছে। তো আমি আসলে এই মুহূর্তে রয়েছি সিলেটের জিন্দাবাজারের বাটা শোরুমের সামনে। এখানে এবং দরগা গেটের বাটা শোরুম সহ বেশ কয়েকটি বাটা শোরুমে কিন্তু একদল উচ্ছৃঙ্খল জনগণ কিন্তু প্রচুর পরিমাণে ভাঙচুর এবং লুটপাট করেছে। তো আসলে আমরা বাটা শোরুমের ম্যানেজার সহ কর্মচারীদের সাথে কথাবার্তা বলে যেমনটি জানতে পারেছে, তারা কিন্তু চেষ্টা করেছে তখন তাদেরকে থামানোর জন্য, কিন্তু এক গ্রুপ উচ্ছৃঙ্খল জনগণ তারা না থামিয়ে কিন্তু প্রচুর পরিমাণ তাদেরকে মারধর করেছে, পরে তারা পলাই গেছে। তো আসলে এ বিষয়ে আমরা রাজনৈতিক মহল সাথে বিএনপি এবং ইসলামী রাজনৈতিক দলের সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, যেমনটি জানতে পারেছি যে তারা আমাদেরকে যেমনটি বলেছে যে আসলে কিন্তু এ ধরনের নেককারজনক ঘটনা যারাই করেছে তাদেরকে কিন্তু আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। প্রশাসনের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা কিন্তু এ পর্যন্ত 14 জনকে আটক করেছে, কিন্তু আরো বেশ কয়েকজন আটক রয়েছে সিসি ফুটেজের সাথে দেখে তাদেরকে শনাক্ত। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সব সময় প্রতিবেশী দেশের দুর্যোগে পাশে থেকেছে। মিয়ানমারে ত্রাণ প্রেরণ শুধু মানবিক দায়িত্বই নয়, বন্ধুত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এই উদ্যোগ আঞ্চলিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রাম নৌঘাঁটিতে এসব কথা বলেন নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের জন্য প্রায় 120 টন ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনী জাহাজ প্রেরণের বিষয়টি প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে। পাশাপাশি এই ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় 2 সাংবাদিক সহ আরও 60 ফিলিস্তিনি নিহত হয়েছে। 1.5 বছরেও বেশি সময় ধরে চলা এ তাণ্ডবে 50,700 ছাড়িয়েছে প্রাণহানি। এছাড়া পশ্চিম তীরের রামাল্লাহ ও হেব্রন শহরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে তেল আবিব। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের কেন্টাকি, আরকানসাস, ইলিনয় ও ওয়াইওতে 22 জনের মৃত্যু হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় এখনও মৃত্যুর মিছিল, সেখানে বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ রাফা, দেইর আল বালা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে একাধিক বিমান হামলা চালিয়ে 2 সাংবাদিক সহ আরও 60 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। আহত হয়েছেন আরও শতাধিক। 1.5 বছর ধরে চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা অর্ধলক্ষাধিক। গত 18 মার্চ দ্বিতীয় অধ্যায় উপত্যকাটিতে হামলা শুরুর পর 4 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হামলার পাশাপাশি গাজাতে সর্বাত্মক অবরোধ জারি রেখেছে তেল আবিব। এতে উপত্যকাটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এ বিষয়ে বিশ্বজুড়ে ক্ষোভের সঞ্চার হলেও ইসরায়েল বলছে গাজায় গমের একটা দানাও প্রবেশ করতে দেয়া হবে না। এদিকে পশ্চিম তীরের রামাল্লাহ ও হেব্রন শহরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে গ্রেপ্তার এবং উচ্ছেদ করা হচ্ছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম।
ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের কেন্টাকি, আরকানসাস, ইলিনয় ও ওহাইওতে 22 জনের মৃত্যু হয়েছে। তলিয়ে গেছে বহু বাড়িঘর, রাস্তাঘাট। এছাড়া 500-এরও বেশি সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে কেন্টাকিতে। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইলিনয় রাজ্য। অন্যদিকে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি উন্নীত হয়েছে 3600-তে। এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। এতে চোট কাটিয়ে ফিরছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস, আর দলের নেতৃত্বে আসছেন ব্যাটসম্যান ক্রেগ ইরভিন। এছাড়াও ডাক পেয়েছেন ওয়ালিংটন মাসাকাদজা, আর দলে অভিষেক হচ্ছে লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসার। প্রায় 5 বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে। আগামী 20 এপ্রিল সিলেটের মাটিতে সিরিজের প্রথম টেস্টে টাইগারদের মুখোমুখি হবে শেভরনরা। এরপর 28 এপ্রিল চট্টগ্রামের মাটিতে গড়াবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এবার ফুটবল। 2 মাসেরও বেশি সময় বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফেডারেশন কাপ। এটাই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ের মঞ্চে যাওয়ার লড়াই। প্রথম কোয়ালিফায়ারে বিকেল 3:45 কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স বসুন্ধরা কিংস। আর ময়মনসিংহে রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে এলিমিনেটরি ম্যাচে লড়বে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে গেলে শেষ সুযোগ হিসেবে খেলতে পারবে প্রিলিমিনারি ফাইনাল ম্যাচ। সেখানে এলিমিনেশনে জয়ী দলকে মোকাবেলা করতে হবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সরকারের পদক্ষেপে মার্কিন শুল্ক স্থগিতে আশা দেখছেন ব্যবসায়ীরা। দুপক্ষ ছাড় দিলে জটিলতা কমবে বলছে অর্থনীতিবিদরা। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজও রাজু ভাস্কর্যে বিক্ষোভ। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাটের ঘটনায় বিভিন্ন জেলায় 49 জন আটক। প্রবাসীদের ভোট দান নিশ্চিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, বললেন সিএসি। পর্যালোচনায় আছে পোস্টাল অনলাইন ও প্রক্সি ভোটিং। এবং প্রত্যাবাসনের খবরে উচ্ছ্বসিত রোহিঙ্গারা। রাখাইনে সেফ জোন নিশ্চিতের তাগিদ, আলোচনার মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে নিতে চায় কর্তৃপক্ষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।